আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। আচ্ছা, তোমরা তোমাদের ভিডিওগুলো অন করো দেখি, কে কি অবস্থায় আছো, সামনে বই আছে কিনা। ভিডিও অন করো, আমি দেখতে চাই। সবার সামনে বই আছে? ইয়েস মিস। জি ম্যাম। দেখাও দেখাও। আচ্ছা, আমি একটু দেখে তারপর ভিডিও অফ করে দিও। তোমাদের ক্লাস টিচার কে? ম্যাম আবু তৌহিদ স্যার। ও আচ্ছা। আচ্ছা শোনো, আমরা ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা দেখো, শব্দ থেকে কবিতা, হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ সম্পর্কে আমরা একটু জেনে নিই। বাংলাদেশের বিশিষ্ট গদ্যশিল্পী, ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক ও কবি হুমায়ুন আজাদ 1947 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো কাব্য অলৌকিক স্টিমার, জলচিতাবাঘ, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোড়া অশ্রুবিন্দু, উপন্যাস হচ্ছে 56,000 বর্গমাইল, গল্প জাদুকরের মৃত্যু, প্রবন্ধ লাল নীল দীপাবলি, কত নদী সরোবর ইত্যাদি। হুমায়ুন আজাদ 2004 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। দেখো, আমরা যে লেখকের গল্পটা পড়বো সেটা দেখো, তিনি হচ্ছেন গদ্যশিল্পী। গদ্যশিল্পী মানে কি? গদ্যশিল্পী মানে হচ্ছে গল্প, তারপর হচ্ছে প্রবন্ধ, উপন্যাস, এই যে মানে গদ্যের যে শিল্পটা সেখানে তিনি দক্ষ। তারপর হচ্ছে ভাষা বিজ্ঞানী। ভাষা, আমাদের এই যে ভাষা, বাংলা ভাষা বা মাতৃভাষা, তারপর হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের ভাষা, এই ভাষা নিয়ে যারা গবেষণা করে বিশেষ জ্ঞান অর্জন করেন তাদেরকে বলা হয় ভাষা বিজ্ঞানী। তারপর হচ্ছে ঔপন্যাসিক, যিনি উপন্যাস রচনা করেন। তারপর কবি, কবিতা লিখেন। তাহলে দেখো, সাহিত্যের, বাংলা ভাষা এবং সাহিত্যের সব দিকেই কিন্তু তিনি পারদর্শী।
এবং তিনি কি করেছেন, অনেক উল্লেখযোগ্য সাহিত্য রচনা করেছেন। আচ্ছা, তাহলে হুমায়ুন আজাদ সম্পর্কে আমরা জানলাম। এরপরে তার এটাকে আমরা প্রবন্ধ হিসেবে পড়ব। শব্দ থেকে কবিতা, এই প্রবন্ধটার নাম থেকে আমরা কিছুটা অনুমান করতে পারছি যে ভিতরে আমাদের জন্য মানে আমরা কি পড়তে যাচ্ছি। শব্দ এবং শব্দ থেকে কবিতা। আমরা জানি কি কবিতা কেমন হয়, কিছু শব্দের গাঁথনি থাকে কবিতায়, তাই না? কিছু শব্দের সমাবেশ থাকে, সেই সমাবেশগুলো কি হয়েছে, সুন্দর ছন্দ দিয়ে অলংকার দিয়ে সাজিয়ে কিছু শব্দকে কবিতা তৈরি করা হয়। আচ্ছা, আমরা প্রবন্ধটা পাঠ করি। দেখো, আর কবিতা সাহিত্যের মানে একটা অপরিহার্য একটা আঙ্গিক, ঠিক আছে? কবিতা ছাড়া কিন্তু আমরা সাহিত্য চিন্তাই করতে পারি না, তাই না? জি ম্যাম। আগে একেবারে শুরুতে, সাহিত্যের শুরুতে সবকিছুই কিন্তু কবিতা ছিল, সেখানে উপন্যাস গল্প এগুলো কিন্তু ছিল না, সবকিছু ছিল কাব্য, ঠিক আছে? ধরো কবিতার মাধ্যমে কোনো গল্প বর্ণনা করা হতো, কবিতার মাধ্যমে কোনো বিষয়কে উপস্থাপন করা হতো। এখন যেরকম গল্প থাকলে আমরা কি গদ্যে আমরা গল্প পড়ছি, তারপর হচ্ছে নাটকগুলো পড়ছি, উপন্যাস পড়ছি গল্পের আকারে, তাই না? আগে কিন্তু সবকিছু ছিল কবিতা। তাহলে সাহিত্যের প্রথম যে ফর্মটা, রূপটা, সেটা কিন্তু কবিতা। আর কবিতার বিশেষ একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে, যেটা উপন্যাস বা গল্পের মধ্যে নেই। এটা তোমরা আস্তে আস্তে যখন আর একটু বড় হবে, সাহিত্য পাঠ করবে, আরো বেশি করে জানবে, তখন বুঝতে পারবে। আচ্ছা, আমরা প্রবন্ধটা পড়া শুরু করে দেই। দেখো, কবিতা কাকে বলে বলা খুব মুশকিল, আসলেই বলা মুশকিল, তাই না? কারণ এক একজন কবিতাকে এক এক রকম মনে করে। আর এই যে সাহিত্যের বিভিন্ন রূপ, এই রূপগুলো একটা নির্দিষ্ট সংজ্ঞা দিয়ে এগুলোকে চিহ্নিত করা খুব কঠিন। কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। আমরা কিন্তু কবিতাকে দেখলে চিনতে পারি, পারি কি না? কোনটা গল্প কোনটা কবিতা আমরা বুঝতে পারি না? কবিতারও চেহারা আছে। চেহারা মানে কি? এই যে বলা হয়েছে যে কবিতারও চেহারা আছে, তার হচ্ছে আঙ্গিক অঙ্গ, মানে ছোট ছোট লাইন থাকবে, তারপর হচ্ছে এই যে গদ্যগুলো যেরকম পুরো পৃষ্ঠা জুড়ে আছে, কবিতা কি পুরো পৃষ্ঠা জুড়ে থাকে? নো ম্যাম। তার আলাদা একটা ধরন আছে না, যে ছোট ছোট লাইন, ছোট ছোট বাক্য দিয়ে পরপর পরপর নিচে নিচে সাজানো, তাই না? এটাই হচ্ছে কবিতার চেহারা। বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয়, যে লেখাগুলো পংক্তিগুলো খুব বেশি বড় হয় না, যেগুলোতে একটি পংক্তি আরেকটি পংক্তির সমান হয়, সেই লেখাগুলোই কবিতা। পংক্তি মানে হচ্ছে লাইন, বাক্য, ঠিক আছে? কবিতা এগুলোকে বলা হয় পংক্তি। আচ্ছা, যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। যারা সাহিত্য ভালোবাসে, যারা কবিতা ভালোবাসে, তারা বুঝবে। কিছু কিছু কবিতা আছে না, খুব মিষ্টি লাগে, মিষ্টি মনে হয়, যে মানে একেবারে ছন্দবদ্ধ, পড়তেই ভালো লাগে, তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, এরকম আছে না? জি।
আর হচ্ছে একবার কবিতা আমরা মুখস্থ করলে আমাদের সারা জীবন, একেবারে ছোটবেলায় মুখস্থ করেছি, আমাদের আজীবনই মনে থাকে, থাকে না? ইয়েস মিস। আচ্ছা, আর দেখবে অনেক গল্প পড়েছি আমরা, অনেক প্রশ্ন মুখস্থ করেছি একেবারে দিন রাত 24 ঘন্টা এক করে, অনেক প্রশ্ন মুখস্থ করি, তারপর হচ্ছে অনেক গল্প পড়ি, কিন্তু সেগুলো কি হুবহু মনে থাকে? অথচ কবিতা, যে কবিতাটা একেবারে যখন পড়াশোনা শিখতে শুরু করলাম তখন থেকে একটা কবিতা শিখেছি, সেটা কিন্তু আমাদের একেবারে মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে, থাকে না? ইয়েস মিস। তাহলে Yes, এটা কি miss. কবিতার একটা পাওয়ার না? ইয়েস মিস। হ্যাঁ, দেখবে যে কবিতাটা পড়তে আমাদের খুব ভালো লাগে, যে কবিতাটা খুব তাড়াতাড়ি মানে মুখস্থ হয়ে যায়, বা যে কবিতার ছন্দ খুব সুন্দর, সেটা কিন্তু আমাদের আজীবনই মনে থাকে, আমাদের খুব ভালো লাগে এটা পড়তে, মুখস্থ করতে। আচ্ছা, সে কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, যা পড়লে 2-3 বার পড়লে আর ভোলা যায় না, মনের ভেতর যা নাচতে থাকে তাই কবিতা। কবিতা, এরকম একটা কবিতা কে বলতে পারবে যে মনে আছে, ছোটবেলায় পড়েছিলে? Miss হাতিমা টিম টিম ওইটা আছে। আচ্ছা, আর আতা গাছে তোতা পাখি দুইটা। স্যার বলো, আরো বলো। খোকন মধুর কার বাড়ি? মিস এই দুইটা হচ্ছে মিস মানে প্রাইমারি আর কি, এই দুইটা যে সবাই শিখে গণ, আতা গাছে বাকিগুলো তোতা হচ্ছে পাখি। মিস মানে কেউ কেউ শিখে কেউ কেউ শিখে না, বাট এই দুইটা হচ্ছে মেইন। তারপর আর কার কি মনে আছে, একটা দুইটা কবিতা মনে আছে কিনা? মিস আমাদের ছোট নদীটা মনে আছে। ম্যাম আয় আয় চাঁদ মামা, এই কবিতাটা মনে আছে। মিস ওই দেখা যায় তাল গাছ, ওইটা মনে আছে। আচ্ছা, ঠিক আছে, এগুলো হচ্ছে ছড়া। আচ্ছা দেখো, কবিতা কারা লেখেন? কবিরা লেখেন কবিতা। কি ছড়া, ছড়া আর কবিতার ভিতর সূক্ষ্ম পার্থক্য আছে। কবিতার ভেতরে অনেক গভীর জীবনবোধ থাকে, কবিতার ভেতর ধরো আর ছড়ার মধ্যে এক ধরনের সরলতা থাকে, ছড়ার অর্থটা খুব সরল থাকে, এখানে মানে জীবনের গভীর পর্যন্ত স্পর্শ করে না ছড়াটা। আর কবিতাতে অনেক গভীর অর্থ থাকে, ঠিক আছে? এটা খুব সূক্ষ্ম পার্থক্য। ম্যাম আয় আয় চাঁদ মামা এই কবিতাটা তো কিছুই বাস্তবতা মিল নেই। কবিতার সাথে বাস্তবতার মিল খুব কমই থাকে, ঠিক আছে? কবিতার যে সরল অর্থ, সেই অর্থের ভেতর দিয়ে সত্য খুঁজে নিতে হয়, ঠিক আছে? মনে করো যে সব কবিতায়, সব ছড়ায় ধরো তুমি যদি সরল ভাবে অর্থ খোঁজার চেষ্টা করো, তাহলে সেটার অর্থ খুঁজে পাওয়া যায় না। এই অর্থের ভেতর দিয়েই কি করতে হয়, প্রকৃত অর্থ খুঁজে নিতে হয় একটা কথার ভেতর দিয়ে। কবিতা পড়তে 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 তারপর হচ্ছে এই কবিতা বোঝার যে একটা ক্ষমতা, এটা তৈরি হয়ে যায়, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, কবিতা কারা লেখেন? কবিরা লেখেন কবিতা। তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে। উপমা একটি ঘুড়ি বানাতে চায়, ঘুড়ি বানানোর জন্য উপমার দরকার লাল নীল কাগজ, সুতো, বাঁশের টুকরো। মৌলি একটি পুতুল বানাতে চায়, তার দরকার হলদে টুকরো কাপড়, সুতো, 3টা লাল বোতাম, 2টো সবুজ কাটা, একটু তুলো। তেমনি কবিতা বানাতে হলেও জিনিস চাই। কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ। দেখো
কি অসাধারণ ভাবে আমাদের মানে কিভাবে আমরা কবিতা লিখতে চাই বা কবিতার উপাদানগুলো কি বা কবিতা লেখার জন্য যে সহায়তা সাহায্যের দরকার সেটা কিন্তু তিনি করেছেন, যে সুন্দর করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন উদাহরণ দিয়ে দিয়ে, যে যে কোনো জিনিস যদি আমরা বানাতে চাই তাহলে আমাদের কি দরকার, কিছু উপাদান দরকার, তাই না? ঠিক সেই রকম কবিতা লেখার জন্য মূল উপাদান হচ্ছে শব্দ, সেটা রং বেরঙের শব্দ। শব্দের মধ্যে আবার কি রং আছে কিনা এটাও কিন্তু একটা বোঝার ব্যাপার। রং বেরঙের শব্দ মানে কি, মানে হচ্ছে নানান রকমের শব্দ। পাখি একটা শব্দ, নদী একটা শব্দ, ফুল একটা শব্দ, মা একটা শব্দ, এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য। কবি হতে পারে কে? সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা, যার ভালোবাসা আছে শব্দের জন্য, যে শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে যে সুখ পায়, সেই হতে পারে কবি। দেখো এমন একটা প্রবন্ধ মানে যেটা আমাদেরকে মানসিকভাবে ইন্সপায়ার করে বা আমাদেরকে শেখায় যে কবিতা কিভাবে লেখা যায় বা কিভাবে লিখতে হয়। এটা ধরো যাদের ভেতরে সৃজনশীল প্রতিভা আছে, সবাই কি কবি হতে পারে? বলো। সবাই খেলোয়াড় হতে পারে না, সবাই কবি হতে পারে না, সবাই ডাক্তার হতে পারে না, শিল্পী হতে পারে না, তাই না? আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা প্রতিভা থাকে, কিন্তু যাদের ভেতরে এ ধরনের প্রতিভা থাকে যে তারা কিছু সৃষ্টি করতে পারে, সৃজনশীল প্রতিভা, তারা কিন্তু এই প্রবন্ধ থেকে একটা নির্দেশনা মানে পাবে অবশ্যই, কিভাবে কোন পথে তারা এগোবে, এই যে সৃজনশীলতা বিকাশটা কিভাবে ঘটবে তার কিন্তু একটা সঠিক নির্দেশনা এখানে দেয়া আছে, আছে না? এই প্রবন্ধটা আমরা সবাই পাঠ করছি, তার মানে তো এই না যে আমাদের সবাইকে এটা পাঠ করার পরেই আমাদের সবাইকে কবিতা লিখতে হবে, আমরা সবাই পেরে যাব, ব্যাপারটা তো এরকম না, তাই না? কিন্তু কিছু কিছু ছাত্র থাকবে তোমাদের ভেতর থেকেই, তোমাদের কিছু বন্ধুরা থাকবে যে কিন্তু কবিতা লেখার সঠিক নির্দেশনা এখান থেকে পাবে, হয়তো সে খুব সুন্দর সুন্দর কবিতা লিখে ফেলবে। আচ্ছা দেখো, কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, চাঁদের মতো স্বপ্ন দেখে। দেখো হুমায়ুন আজাদ কি করেছে, মানে গল্পের ভেতরে এই যে গদ্য লিখছেন তিনি, এর ভেতরেও কিন্তু কবিতার মতোই বাক্য ব্যবহার করেছে। গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, কথার আবার গোলাপ, গোলাপের সাথে কথার কি সম্পর্ক? এগুলো কিন্তু কবিতার ভাষা, যেটা বাস্তবতার সাথে মিল থাকে না, কিন্তু কি করতে হয়, এর অর্থ বুঝে নিতে হয় নিজেদের মতো করে, তাই না? আচ্ছা, যারা ক্লাস করছো সবাই কি শুনছো আমার কথা? চাঁদের মতো স্বপ্ন দেখেন, চাঁদ কি স্বপ্ন দেখে? কি উল্টা পাল্টা কথা লিখেছে, এরকম মনে হচ্ছে না? স্যার বড় স্বপ্ন দেখে, হ্যাঁ অনেক বড় স্বপ্ন দেখে। হ্যাঁ, এরকম আমরা যে যার মতো বুঝে নিতে পারি, কারণ এটা মানে বাস্তবতার সাথে এর কোনো মিলই নাই। চাঁদ আদৌ স্বপ্ন দেখেন কিনা বা চাঁদের মতো স্বপ্ন মানে কি গোল একটা
চাঁদ আমরা কি দেখি নিচের থেকে, মাটি মানে আমরা যে পৃথিবীতে আছি এই গ্রহে, এখান থেকে আমাদের কাছে চাঁদ মানে কি? চাঁদ মানে সাদা গোলাকার একটা কিছু, যেটার ভিতরে একটু মানে স্পটের মতো, মানে কিছু দাগ দাগ কিছু অংশ আছে, আর গোল একটা রুটি, হয়তো ডিম, বড় ধরনের মানে একটা বাল্ব। বিভিন্ন জন বিভিন্ন ভাবে চাঁদের ইয়ে করতে পারেন। তাহলে হ্যাঁ, মনে হয় যেন আটার রুটি, তাই না? ছ্যাঁকা রুটি। আচ্ছা, তাহলে এই চাঁদের মতো স্বপ্ন দেখেন, তার মানে আমরা কি ধরে নিব যে সেই স্বপ্ন দেখছে একটা রুটি? ব্যাপারটা কিন্তু এরকম না। আচ্ছা দেখো, তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও, চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও, এটা তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন করছে। তোমরা যদি শব্দের জন্য তোমার যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে, তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে, চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে। সব শব্দের জন্য ভালোবাসা, আমরা বাবা মাকে ভালোবাসি, ভাই বোনের প্রতি আমাদের ভালোবাসা আছে, দাদা দাদির প্রতি ভালোবাসা আছে, তাই না? কিন্তু বন্ধুদের প্রতি আমাদের ভালোবাসা আছে, কিন্তু শব্দের সাথে ভালোবাসা, এটা আবার কি জিনিস? কে বলতে পারো? শব্দকে আবার ভালোবাসবো কিভাবে? তাকে আবার আদর করবো কিভাবে? শব্দ ব্যাকরণ এসবের প্রতি উৎসাহ আছে। শব্দের সঠিক অনুধাবন এবং এর সঠিক প্রয়োগকে শব্দের প্রতি ভালোবাসা বলে। হ্যাঁ, এই দেখো মিস শব্দ লাগে তারা খুব পায় শব্দরে ভালোবাসে। তোমরা তো মানে অনেকেই অনেক ভালো ভালো উত্তর দিচ্ছ, খুব ভালো সুন্দর সুন্দর কথা বলছো। এই যে আমরা শব্দের প্রতি খুব বেশি আগ্রহ থাকা বা উৎসাহ থাকা, নতুন নতুন শব্দ জানা বা একটা শব্দের অর্থকে খুব আবেগ দিয়ে, খুব গভীর অনুভূতি তার ভিতর থেকে খোঁজা, বা ধরো শব্দকে ভালোবাসলাম, আমার নিজের মাতৃভাষা, তাকে আমি সম্মান দেখালাম, বা এই শব্দ প্রয়োগ করলাম সুন্দর করে, শুদ্ধ করে, এগুলো কিন্তু শব্দের প্রতি ভালোবাসা, তাই না? আমি একটা কথা সুন্দর করে বললাম, সেই কথার ভেতরে আমার হচ্ছে এক ধরনের কোমলতা থাকলো, তারপর সুন্দর একটা উদ্দেশ্য থাকলো, এটাও কিন্তু শব্দের প্রতি এক ধরনের ভালোবাসা বলা যায়। আচ্ছা, তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা? কি বলছো? শুদ্ধভাবে শব্দগুলো উচ্চারণ করা। হ্যাঁ, শুদ্ধভাবে উচ্চারণ করলাম, তারপর শুদ্ধভাবে প্রয়োগ করলাম, তারপর কিছু শব্দ আছে নেতিবাচক, সেগুলো ব্যবহার করলাম না, তারপর হচ্ছে শব্দের সাথে আবেগ ভালোবাসা যুক্ত করলাম। আমরা ধরো কিছু শব্দ আছে উচ্চারণের জন্য কিন্তু একটা ভালো হয়ে যায়, একটা খারাপ হয়ে যায়, তাই না? আমরা রাগ করে একটা চিল্লাচিল্লি করে যে কথাগুলো ব্যবহার করি, যে শব্দগুলো ব্যবহার করি, সেটা একরকম, আর স্বাভাবিকভাবে ব্যবহার করলে সেটা আর এক রকম, তাই না? ঠিক এরকম বানাতে চাও নূপুরের শব্দের মতো ছড়া। দেখো, এই যে কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে না, ছড়া, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে বাদল, একটা ছন্দ আছে না এর ভেতর? নূপুর যেরকম মানে খুব সুন্দর একটা ঝুনঝুন ঝুনঝুন করে বাজতে থাকে, এই কবিতাটা, এই ছড়াটাও যেরকম মনে হচ্ছে না এরকম, যে চল চল চল, একটা সুন্দর একটা ছন্দবদ্ধ কিছু লাইন আছে, আমরা যখন পড়ি তখন একই মানে মনে হচ্ছে যেন কোনো কিছু বাজছে আমাদের কানে, তাই না? এরকম
একটা ধ্বনি, ছন্দবদ্ধ ধ্বনি কিন্তু জন্ম দিচ্ছে ছড়া। যদি চাও তবে তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা, খেলতে হবে শব্দের খেলা। কবিতা লেখা কি খুব সহজ? যারা কবি তারা ভাবেন না, ভাবুক থাকেন না, সারাদিন রাত তারা চিন্তা করেন, শব্দের সাথে তারা দিন কাটান, রাত জেগে থাকেন, এই শব্দের সাথে খেলা করেন, শব্দকে নিয়ে ভাবেন, শব্দকে ভালোবাসেন। মানে যারা সাহিত্যিক তাদের কাজই তো শব্দ নিয়ে, তাই না? আচ্ছা, নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায়, তোমাকে জানতে হবে সেসব শব্দকে। কিছু কিছু শব্দ আছে যেগুলোর গায়ে হলুদ, সবুজ, লাল, নীল, বাদামি, খয়েরি রং আছে, তোমাকে চিনতে হবে শব্দের রং। অনেক শব্দ আছে যেগুলো শরীর থেকে সুর বেরোয়, কোনো কোনো শব্দে বাঁশির সুর শোনা যায়, কোনো কোনো শব্দে শোনা যায় হাসির সুর। আচ্ছা, ধরো আমরা গানের কথা চিন্তা করি। কিছু কিছু গান শুনলে আমাদের নাচতে ইচ্ছা করে, তাই না? করে কি না? অটোমেটিক্যালি মনে হয় কি যে একটু লাফালাফি করি, একটু নাচি, একটু নেচে দেই। আবার কিছু কিছু গান আছে যেগুলো শুনলে খুব মন খারাপ হয়ে যায়। মিস আরো গান আছে যেগুলো শুনে মাথা এত গরম হয়ে যায় যে ভাঙচুর করতে ইচ্ছা করে। তারপর ধরো কিছু গান আছে বা কিছু কবিতা আছে যেগুলো আমাদের ধর্মীয় ভাবকে জাগ্রত করে। মনে হয় যে না, আমাদের সৃষ্টিকর্তার প্রতি, আমাদের স্রষ্টার প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত, আমাদের ভালো পথে চলা উচিত, তাই না? আবার ধরো দেশাত্মবোধক কিছু গান আছে, আমাদের জাতীয় সঙ্গীতের কথাই ধরো, এটাও কিন্তু আমাদের মানে অনেক বেশি আবেগ কাজ করে এসব গানে। এগুলো তো একটা কবিতায়, তাই না? সেই কবিতার ভেতরে সুর দেওয়া হয়েছে, তাই গান হয়ে গেছে। তাহলে এই যে কবি বলছেন যে কোনো কোনো শব্দে বাঁশির সুর শোনা যায়, কোনো কোনো শব্দে আছে হাসির সুর, এগুলোর সাথে মিলছে না এই কথাগুলো? কোনো কোনো গান শুনলে আমরা কি, আমরা হাসতে হাসতে ফেটে পড়ি, আচ্ছা না? ইয়েস মিস, ঢিনচাক পূজার গান। হ্যাঁ মিস নিউ একটা গান বেরিয়েছে যেগুলো শুনে হাসছে না থেকে পারা যায় না স্যার। এমনি কি গান? শান্তর কথা শুনে না, ওসব গান শুনে কিন্তু তোর মুখটা নষ্ট করে দেয় এইসব গান শুনে। আচ্ছা দেখো সাইমানও শুনে দেখ। ভালো। কি কি গান, কোন শিল্পী? আমি তো নামও শুনিনি, বলো। কি সব গান শুনে? এই তুমি যদি না শোনো তাহলে বুঝলা কিভাবে যে তো এটা খারাপ? আমি তো শুনিনি, আমার কাছে মিস মনে হিরো হচ্ছে না। আলমের গান, একবার শুনছিলাম, অনেক খারাপ গান মিস, এগুলা শুনে, এগুলো শোনা ভালো না। মিস হিরো আলমের গান, মিস হিরো আলম এগুলা গায় আজব আজব একটা গান, কি কি লিরিক্স গায়। দেখছেন, এরাও শুনে, মানে এদের কোনো কাম নেই। আচ্ছা, আমরা তো বড় হচ্ছি, আমরা শিক্ষিত হচ্ছি, আমাদের একটা রুচি তৈরি হচ্ছে, তাই না? কোনটা আমরা শুনতে পারবো, কোনটা ভালো মন্দ, এটা তো আমরা বুঝতে পারি। তাহলে আমরা সেই রুচিবোধ দিয়েই কাজ করব। আচ্ছা দেখো, কোন শব্দে বাজে শুকনো পাতার খসখসে আওয়াজ, কোনটিতে বেহালা সুর? এরকম কোন শব্দ আছে না যে একদমই বাজে লাগে, বিদঘুটে লাগে, আর হচ্ছে মানুষের সামনে এই যে যেটা বললা যে এই গান কি শোনা যায়, লিরিক্স ভালো না, এই সেই, মানে পচা পচা একটা খারাপ জিনিস, তাই না? এটা আমরা বুঝতে পারি না। সিঙ্গারেরই হচ্ছে সুর থাকে না, ওই যেরকম ঢিংচেক পূজার কথা বললো,
তার মানে গলায় সুর নেই, একই কথা বারবার বলতে থাকে, মাথা নষ্ট। মিস মাহফুজুর রহমান আচ্ছা এই যে বিড়ি ক্লাসে সুর নাই। দেখো, কোন কোন শব্দ তোমার পায়ের নুপুরের মতো বাজে, তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর। আমরা যদি কবিতা লিখতে নাও পারি, তারপর হচ্ছে আহ শব্দের রং না জানি, শব্দকে ভালো না বাসি, এই শব্দ নিয়ে চিন্তা নাও করি, তারপরও কিছু কবিতা শুনলে আমাদের অটোমেটিক্যালি ভালো লাগে, তাই না? কিছু গান শুনলে আমাদের ভালো লাগে। আমাদের এই গান সম্পর্কে কোনো জ্ঞান নাই, ধরে নিলাম আমরা এত কিছু বুঝি না, আমরা লিখতেও পারি না, গাইতেও পারি না, কিন্তু কিছু কিছু গান আছে না যে শুনলে খুব ভালো লাগে, শুনতে ইচ্ছা করে। কিছু জি কবিতা, ম্যাম। হ্যাঁ, এই যে দেখো এগুলোর কথাই বলা হয়েছে যে পায়ের নুপুরের মতো বাজে, তোমাকে শুনতে হবে শব্দের সুর এবং স্বর। আমরা রিয়েলাইজ হয়তো করি না, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি আমাদের কমন সেন্স দিয়ে। অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলো শরীর থেকে সুগন্ধ বের হয়। এই যে দেখো, ভালো শব্দ, সুন্দর শব্দ, সুন্দরের কথা, এটা বলা হয়েছে। শব্দ দিয়ে আসলে তো সুগন্ধ বের হয় না, কিন্তু এটা হচ্ছে ভালো লাগার একটা অনুভূতি আমাদের ভেতরে জাগায়, এই কথাই বোঝানো হয়েছে, তাই না? কোনটির শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ, কোনটির গা থেকে আসে কাঁঠাল চাপার ঘ্রাণ, কোনটি থেকে আসে বাতাবি লেবুর সুবাস। এক এক সময় এক এক রকম অনুভূতি জাগায় আমাদের, ঠিক আছে? ম্যাম কাঁঠাল চাপা কি ফুল? হ্যাঁ, কাঁঠাল চাপা এক ধরনের ফুল। তুমি যদি দেখতে পাও শব্দের শরীরের রং, শুনতে পাও শব্দের সুর, টের পাও শব্দের সুগন্ধ, তাহলেই পারবে তুমি কবি হতে। দেখো, এগুলো হচ্ছে একটা বড় মাপের যে লেখক বা শিল্পী, তার অনুভূতি। তিনি আমাদের কি করছেন, বোঝানোর চেষ্টা করছেন যে আসলে যারা শব্দের কারিগর, যারা কবি, যারা সাহিত্যিক, তারা কিভাবে শব্দটাকে দেখেন, বা এই মানে শব্দ নিয়ে চিন্তা করতে করতে যখন আমরা শব্দের ভেতর থেকে সুর খুঁজে পাবো, শব্দের ভেতর থেকে সুবাস নিতে পারবো, তখনই কিন্তু আমরা কবি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবো। এবং এই যে আমি শুরুতেই তোমাদের বললাম যে এই প্রতিভাগুলো কিন্তু সবারই থাকে না, তাই না? এজন্য আমরা প্রত্যেক ক্লাসেই সবার কাছ থেকে কমপ্লেন শুনি, এটা বুঝতে পারি না মিস, এই এই শব্দ থেকে কবিতা এটা কঠিন লাগে, এটাকে কি, এটা থেকে কি বুঝবো। এটা কিন্তু অনেক উঁচু মাপের একটা প্রবন্ধ এবং খুব সরলভাবে বোঝানোর চেষ্টা করেছে। আসলে কিন্তু এটা পুরোটাই মানে নিজের বোঝার ব্যাপার, ঠিক আছে? কবি সাহিত্যিক যাদের ভেতরে ওই ধরনের চিন্তা চেতনা আছে, তারা এটা সহজেই বুঝতে পারবে। আচ্ছা, কবিরা শব্দ দিয়ে লেখেন নানান রকম কবিতা। কখনো তারা খুব হাসির কথা বলেন, কখনো বলেন কান্নার কথা, কখনো তারা বলেন স্বপ্নের কথা, কখনো তারা চারপাশে যা দেখেন তার কথা বলেন। এই যে কবি সাহিত্যিকরা, এই যে আমাদের স্বাধীনতা দিবস আসছে, স্বাধীনতা দিবস নিয়ে অনেক কবিতা আছে, অনেক ছড়া আছে, গান আছে, আছে না? তাহলে এটা চারপাশের থেকে তারা যা দেখেছেন সেটা নিয়ে লিখেছেন। তারপর কখনো বলেন খুব হাসির কথা, এমন কিছু কবিতা আছে খুব মানে মজা পাই আমরা, মানে হাসি পায় আমাদের, ঠিক আছে, ব্যঙ্গ করে কবিতা লেখা। আবার কিছু আছে কান্নার কথা, যেমন কবর কবিতা জসীমউদ্দিনের, পড়েছো কেউ? এটা বলবেন আবার? কবর কবিতা, এক বৃদ্ধ, সে বৃদ্ধের আস্তে 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 যারা আত্মীয় স্বজন, বড় ক্লাসে আছে না আমাদের? আমি পড়েছি কবিতাটা। হ্যাঁ, তাহলে এটা পড়লে আমাদের খুব কষ্ট হয় না যে আস্তে আস্তে
বৃদ্ধার যারা আপন থাকে তারাই মারা যায়। ছোট্ট ছোট্ট মেয়ে, নাতি, তার স্ত্রী, সন্তান সবাইকে সে কবরে শুইয়ে দিয়েছেন তার নিজের হাতে। তার ভেতরের যে যন্ত্রণা, কষ্ট, এটা কিন্তু আমাদেরকে মানে আমাদের খারাপ লাগে, তাই না? আমাদের প্রিয়জন হারানোর যে বেদনা, সেটা কিন্তু আমরা ফিল করতে পারি। তাহলে সেটাই বলা হয়েছে যে কখনো এই কবিতা আমাদের হাসির কথা বলে, আমরা কবিতা পড়ে খুব মজা পাই, হাসি পাই, আবার কখনো কান্নার কথা বলে। তাহলে হাসি কান্না এগুলো তো আমাদের জীবনেরই অংশ, তাই না? সবাই কি সবসময় হাসতেই থাকে? তার জীবনে কোনো কষ্ট নাই? আবার কেউ কেউ এরকম আছে যে তার এমনই কষ্ট সে সারাক্ষণ কান্না করতেই থাকে, তা তো না। আমরা হাসি, আমরা কাঁদি, আমরা স্বপ্ন দেখি, আমরা সবকিছুই করি, এটাই তো আমাদের জীবন, তাই না? এই কবিতাও এরকম, কবিতাও আমাদের জীবনেরই একটা প্রতিরূপ। এখানে হাসির কথা আছে, দুঃখ আছে, কান্না আছে, আবার স্বপ্ন আছে। তাহলে এই সবকিছুই কি করেন কবিতারা কবি যারা তারা চিন্তা করেন এবং শব্দ খুঁজে খুঁজে বের করে এই সব বোধগুলোই কিন্তু কবিতার মধ্যে তারা প্রকাশ করেন, তাই না? আর এই সব কিছু কিভাবে প্রকাশ করে হয়? শব্দ দিয়ে। শব্দ বসিয়ে বসিয়ে তারা বানান কবিতা। কবিতা লিখতে হলে প্রথমেই জানতে হবে নানান রকমের শব্দ, তারপর আসে শব্দ দিয়ে যা বলতে চাই তার কথা, কিভাবে বলা যায় সেই কথা। দেখো, এটা আমরা পরের ক্লাসে শেষ করব। তোমরা প্রবন্ধটা খুব সুন্দর করে পড়বে। যেটা বলছিলাম শুরুতে যেটা বলছিলাম যে তোমাদের ভেতরে হয়তো এমন কোনো প্রতিভা আছে বা তোমরা হয়তো নিজেও জানো না, কিন্তু এভাবে যদি আমরা চিন্তা করি, এই প্রবন্ধটা যদি সুন্দর করে আমরা বোঝার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি, তাহলে হয়তো এখান থেকে একজন দুইজন তোমাদের বন্ধু বা তোমরা নিজেরাও কেউ হয়তো চেষ্টা করলে পারবে শব্দকে ভালোবাসতে বা প্রকৃত শব্দের অর্থ বুঝতে বা রংটা ধরতে। দেখা যাবে তোমরাই সুন্দর সুন্দর কবিতা লিখে ফেলতে পারছো। ঠিক আছে, ভালো থেকো সবাই। এর পরের ক্লাসে আমরা এই প্রবন্ধটা শেষ করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।